হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন একটা মুভি এক্সপ্লেন করতে চলেছি যেটা শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। মুভিটা শুরুতে সাদামাটা হলেও শেষের টুইস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আপনি বুঝতেই পারবেন না আসল কালপিটটা কে। তো বেশি কথা না বলে চলুন মুভিটার গল্প শুরু করা যাক। মুভির শুরুতেই দেখতে পাই একটি মেয়ে বাসে করে আসছে। মেয়েটার নাম সাথী। সাথী বিশাখাপট্টনম স্টেশনে নেমে একাই হেঁটে চলছে, কিন্তু আমরা দেখতে পাই সাথী খুব নার্ভাস ছিল, কারণ বেচারি এই প্রথম গ্রাম থেকে শহরে এসেছে। সাথী তার বান্ধবীকে ফোন করে বলে দেয়, হ্যাঁ আমি ঠিকঠাক মতোই বিশাখাপট্টনম পৌঁছে গেছি। এখানে সাথী আরো একজনকে ফোন করে, কিন্তু সে সাথীর ফোন রিসিভ করে না। বাস স্ট্যান্ডে অনেক ধরনের লোক ছিল, যাদের কথা বলে শেষ করা যাবে না। একজন আরেকজনের পকেট মারছিল, আর অন্যদিকে এই কুলি লাগেজ নিয়ে সাথীর দিকে বাজে নজর দিচ্ছিল। বলছিল, কি ম্যাডাম, আপনাকে কোথায় দিয়ে আসতে হবে। এটা শুনে সাথী খুব ভয় পেয়ে যায়, আর লোকটাকে কোনো উত্তর না দিয়ে হাঁটতে শুরু করে। কিন্তু ওই লোকটা তার বন্ধুকে সাথে নিয়ে সাথীকে ফলো করতে থাকে। তখন সাথী একটা পুলিশ অফিসারকে দেখতে পায় এবং তার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরই ওই পুলিশ অফিসারটাও চলে যায়। তাই তারা দুজন আবারও সাথীকে ফলো করতে থাকে। সাথী বাস স্ট্যান্ডের একটা টয়লেটে যায় আর দরজা বন্ধ করে দেয়। আবারও কাউকে ফোন করতে থাকে, কিন্তু শকিং ব্যাপার হচ্ছে সে যাকে ফোন করছে সে ফোন রিসিভ করছে না। তো এখানে বিষয়টি হচ্ছে সাথী এখানে কেন এলো আর সে কাকেই বা ফোন করছে, সেটা জানার জন্য আমাদেরকে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। এরপর আমাদের দেখানো হয় সাথী আর দীপা দুই বান্ধবী। তারা ছোট্ট একটা গ্রামে বাস করে। তারা তাদের ফ্যামিলির সাথে থাকে। তারা দুজন কিছু কাজের জন্য গ্রামের বাজারে যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সাথী কৃষ্ণ মন্দিরে একটা ছোট্ট ডল রেখে প্রার্থনা করতে থাকে যে আমার আসার আগ পর্যন্ত তুমি তার খেয়াল রেখো। যাই হোক, পরের সিনে অন্য একটা শহরে আমরা মৌলি নামের একটা ড্রাইভারকে দেখতে পাই, যে কিনা প্রতিদিন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসতো আর বাড়িতে নিয়ে যেত। তো আজকে একটা মহিলা এসে বলে, মৌলি, আমার ছেলেটাকেও তুমি নিয়ে যাও না। মৌলি বলে, সরি, অটো ফুল হয়ে গেছে, আর একটা বাচ্চা নিলে রিস্ক হতে পারে। তখনই পাশে থাকা এক লোক বলে, বাহ, আজকাল অটো ড্রাইভাররা তো টাকার জন্য যা কিছু করতে পারে। তুমি তো খুব ভালো মানুষ দেখছি, বাচ্চাদের সেফটির অনেক খেয়াল রাখো। তো মৌলি বাচ্চাদেরকে স্কুলে ড্রপ করে দেয়। এরপর সে আবারও একটা হসপিটালে চলে যায়। অন্যদিকে সাথী তার বান্ধবীকে নিয়ে বাজার থেকে ব্লাউজের পিস নিয়ে আসে। আর বাড়িতে যাওয়ার সময় দীপা সাথীর ফোন নিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। তখন সাথী বলে, আরে দীপা, জলদি কর, আমাদের তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নইলে আমার বাবা আমাকে মেরেই ফেলবে। দীপা বলে, যদি আমার কাছে মোবাইল থাকতো তাহলে কি আমি তোকে বলতাম কিছুক্ষণ আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে দে না। তুই যখন কারো প্রেমে পড়বি, কাউকে ভালোবাসবি, তখন বুঝবি যে ফোন কাটা কতটা কষ্টের। তখন সাথী বলে, এটা কোনো ফোন হলো নাকি? মানুষ আজকাল কত দামে দামে মোবাইল ইউজ করে, সেটা একটা কিনে নে। এরপর এই গ্রামের রাজু নামের এই ছেলেটাকে দেখানো হয়, আর তার এখানে কয়েকটা ব্যবসা রয়েছে। আর রাজু সাথীকে খুবই পছন্দ করে, কিন্তু সাথীর রাজুর প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সে সবসময় রাজুকে ইগনোর করে চলে। তো বাড়িতে যাওয়ার পর সাথীর বাবা তাকে জিজ্ঞাসা করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে, কার সাথে ঘুরে বেরিয়েছ? তার বাবার ব্যবহার দেখে আমরা বুঝতে পারি সে খুবই শক্ত মনের মানুষ ছিল। অন্যদিকে দীপা একটা মোবাইল নিয়ে দৌড়ে সাথীকে দেখানোর জন্য আসে, কিন্তু সাথীর বাবা তার কাছ থেকে মোবাইলটা রেখে দেয়। বলে, মোবাইল আজকাল মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে, তাই তুমি সাথীর সাথে দেখা করে যাওয়ার সময় মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে যেও। এরপর দীপা সাথীকে গিয়ে বলে, তোমাকে ক্যামেরা মোবাইল দেখাতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা মোবাইলটা রেখে দিয়েছে। তখন সাথী একটা টিকিট দেখিয়ে বলতে থাকে, এই শোরুমে 7,000 টাকায় টাচ মোবাইল বিক্রি করা হয়, আমি 5,000 জমিয়েছি, আর 2,000 জমাতে পারলে ক্যামেরা মোবাইল কিনবো। কিছুক্ষণ পর সাথী মন্দিরে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু তার বাবা তার মোবাইলটা লুকিয়ে রেখেছিল। কিন্তু বেচারি এটাকেও খুঁজে বের করে ফেলে। যাওয়ার সময় সাথীর মা তাকে বলে কাস্টমারকে ফোন করে তার ব্লাউজ নিয়ে যাওয়ার জন্য বলতে। তাই সাথে ক্যালেন্ডারে লেখা নাম্বারে ফোন দেয়, কিন্তু একটা ভুল নাম্বার ছিল, তাই এই কলটা মৌলির ফোনে চলে যায়। সাথী তাকে ব্লাউজ নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু মৌলি জিজ্ঞাসা করে, আরে ভাই, আপনি কাকে কি বলছেন? তখন সাথে বুঝতে পারে এটা আসলে রং নাম্বার ছিল, তাই দ্রুত কল কেটে দেয় আর সঠিক নম্বরে ফোন করে ইনফর্ম করে দেয়। এদিকে মৌলি সাথীকে আবার ফোন করতে শুরু করে, কিন্তু ফোন কানেক্ট হয় না। এদিকে দীপা বলছিল, আমি মন্দিরে যাব না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব। যদি তার বয়ফ্রেন্ড থাকতো তাহলে সেও এটাই করত। সাথী একাই মন্দিরে গিয়ে প্রার্থনা করতে থাকে, বলতে থাকে, আমারও একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দাও না। তখনই মৌলি ফোন করে সাথীকে বলতে থাকে, আমি আপনার সাথে কথা বলতে চাই। তখন সাথী বলে, আমি ভুল করে আপনার নম্বরে ডায়াল করেছিলাম, প্লিজ আমাকে আর ডিস্টার্ব করবেন না। এরপর মোবাইলটা কেটে দেয়। অন্যদিকে রাজু একটা কাপড়ের দোকান খুলতে চায়, কিন্তু তার মা বলে, তোমার এত দোকান থাকা সত্ত্বেও তুমি কেন কাপড়ের দোকান খুলতে চাচ্ছ? তখন রাজুর বন্ধু ধীরে ধীরে বলতে থাকে, কাপড়ের দোকান খুললে তো সাথী আসবে, এই জন্যই আপনার ছেলে কাপড়ের দোকান খুলতে চাচ্ছে। অ্যাকচুয়ালি রাজুর মাও জানতো রাজু সাথীকে অনেক পছন্দ করে, কিন্তু তারা গরিব বলে রাজুর মা তাদেরকে একদম পছন্দ করে না। অন্যদিকে মৌলি একটা দোকানে মোবাইল রিসার্চ করতে যায়। তখনই তার পেছন দিয়ে একটা মেয়ে আসে। তাই সে দোকানদারকে বলে, আগে ওই মেয়েটাকে রিসার্চ করে দিন, তারপর আমাকে দিন। দোকানদারও বলে, মৌলি অনেক ভালো ছেলে, আর এই ভালো ব্যবহারই সবাই পছন্দ করত। মৌলি তার বন্ধুদের সাথে সময় পার করত, কিন্তু জুয়া মদ এসব খেত না। এরপর যখন মৌলি সাথীকে ফোন করে, তখন সাথী একটা অনুষ্ঠানে ছিল। সাথী তাকে বারবার রং নাম্বার বলে কেটে দিচ্ছিল, আর একটা পর্যায়ে জিজ্ঞাসা করে, আপনি আমাকে এত বিরক্ত কেন করছেন? তখন মৌলি বলে, আপনার আওয়াজে জাদু রয়েছে, আমার কাছে খুব মিষ্টি লাগে, তাই আমি আপনার নাম জানতে চাই। তখনই সাথীর পেছন থেকে তার বাবা আসে। সে তার বাবাকে বলতে থাকে, কাস্টমার কেয়ারের সাথে কথা বলছি, কিন্তু সে মৌলির ফোন কাটে না। আর এখানে যত কথা হচ্ছিল
সব মৌলি শুনতে পাচ্ছিল। এরপর এখানকার সবাই ধাঁধা খেলছিল। ধাঁধাটা এমন ছিল যে জন্মানোর সময় অনেক বড় থাকে কিন্তু মরার সময় একেবারেই ছোট হয়ে যায়। তো এখানকার সব বাচ্চারা পেন্সিল বলে দিচ্ছিল, কিন্তু মৌলি মেসেজ করে পাঠিয়ে দেয় উত্তর হবে মোমবাতি। তখন সাথী ওই মেসেজটা দেখে উত্তরটা দিয়ে দেয়, আর এটাই সঠিক উত্তর ছিল। এভাবেই পরের ধাঁধাগুলিতেও মৌলির সাহায্যে উত্তর দিয়ে দেয়। এই ধাঁধার মাধ্যমেই মৌলির সাথে সাথীর কথা বলতে শুরু হয়। এরপর মাঝে মাঝে মৌলি ফোন করে, কিন্তু সাথী তাকে এখনো ইগনোর করেই চলছে। অন্যদিকে রাজু একটা কাপড়ের দোকান খোলে আর এখানকার সবাইকে ইনভাইট করে। সাথীও তার বাবার সাথে রাজুর দোকানে গিয়ে একটা ড্রেস কিনে ফেলে। কিন্তু যখনই সাথীর বাবা টাকা দিতে যায় তখন রাজু বলে, না না, আপনাদেরকে টাকা দিতে হবে না, আজকে আমি ডিসকাউন্ট দিচ্ছি। তখন রাজুর মা বলে, সবাইকে যদি ডিসকাউন্ট দাও তাহলে দোকান কিভাবে চলবে। এরপর সাথীর বাবাকে বলে, বিয়ের বয়সের মেয়েকে যদি বাড়িতে বসিয়ে রাখেন তাহলে আশেপাশের ছেলেরা তো নজর দিবেই, দ্রুত মেয়েকে বিয়ে দিয়ে দিন। এভাবেই সে তাদেরকে অপমান করতে থাকে। এখানে সাথীর বাবা কিছুই বলতে পারে না, কারণ সে রাজুর মিলেই কাজ করত। এরপর মন্দিরের কাছে এসে বসে সাথী খুবই দুঃখী ছিল। তখনই মৌলি তাকে ফোন করে। সাথী সব ঘটনা খুলে বলে। তখন মৌলি তাকে আবারও আশ্বাস দেয় সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর সাথীর বোন একটা ছেলের সাথে সাইকেলে করে আসে। তখন তার বাবা লাঠি নিয়ে তাকে দৌড়তে থাকে, আর বেচারি বাড়িতে এসে বলছিল, ওই ভাইয়া আমার স্কুলে টেনে পড়ে, প্রতিদিন এত দূরে স্কুলে গিয়ে আমার পা ব্যথা করে, তাই ভাইয়া যখন এই দিকেই আসছিল আমিও তার সাথে এসে পড়েছি, আমাকে একটা সাইকেল কিনে দাও, তা না হলে আমি আর স্কুলেই যাব না। কিন্তু সাইকেলের টাকা এখন কোথা থেকে ম্যানেজ করবে। তখনই সাথী তার 5,000 টাকা দিয়ে দেয়, যেটা বাজার থেকে মোবাইল কেনার জন্য সে রেখেছিল। অন্যদিকে মৌলি দুইটা বোনকে নিয়ে কোথাও যাচ্ছিল। তখন রাস্তায় চেকিং চলছিল। পুলিশ তাদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ। মৌলি বলে, তারা দুজন আমার বোন, আমরা মুভি দেখে বাসায় যাচ্ছি। পুলিশ তাদেরকে ছেড়ে দেয়। পরের দিন সাথী তার বান্ধবীর সাথে গ্রামের শেষ সীমানায় যায়, যেখানে রাজুর দোকানের একটা ব্যানার লাগানো ছিল, আর এটাতে সাথীর ছবি ছিল। এখন নিজের ছবি ব্যানার দেখে সে খুবই খুশি হয়, কিন্তু ভেতরে ভেতরে সে অনেক ভয় পাচ্ছিল যে এটা তার বাবা দেখে কি বলবে। এরপর ব্যানার দেখে সাথীর বাবা রাজুকে কথা শোনাতে শুরু করে, বলে, আমি আপনার মিলে চাকরি করে ঠিকই, তাই বলে আপনি প্রকাশ্যে আমার মেয়ের ছবি পোস্টার লাগিয়ে আমাকে অপমান করতে পারেন না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর সাথী মৌলিকে ফোন করে, কিন্তু মোবাইল মৌলির বোন রিসিভ করে। সে সাথীকে বলতে থাকে, মৌলি তোমার ব্যাপারে অনেক কথা বলে মৌলি খুব ভালো ছেলে, সব মেয়েকেই হেল্প করে, তার এই ব্যাপারে অনেক পজিটিভ কথা বলে, যেগুলো শুনে সাথী অনেক অনেক পছন্দ করতে থাকে। তাই এবার সাথী মৌলিকে বলছিল, তোমার ব্যাপারে আমি সবকিছু জেনে গেছি। বলে, আচ্ছা ঠিক আছে, কি শুনেছে শুনি। সাথী বলে, তুমি অনেক ভালো মানুষ আর সবসময় মানুষের সাহায্য করে বেড়াও। এভাবে তারা দুজনে কথাবার্তা কন্টিনিউ করতে থাকে আর সাথী মৌলিকে ভালোবাসতে শুরু করে। তো হঠাৎ একদিন রাজু তার বাবা মাকে নিয়ে সাথীর বাবা মায়ের সাথে কথা বলতে আসে। এই কথা আবার সাথী ফোন করে মৌলিকে জানিয়ে দেয়। মৌলি বলে, আরে কথা বলবে, তাতে কি হয়েছে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। এদিকে রাজুর মা আবারও সাথীর বাবাকে অপমান করে কথা বলতে থাকে আর বিয়েটা ভেঙে চলে যায়। তবে এখানে সাথী খুবই খুশি ছিল। পরদিন রাজুর মা রাজুকে ব্যবসা করার জন্য আরো টাকা দিতে চায়, কিন্তু রাজু বলে, আমি আমার পছন্দের মেয়েটিকেই বিয়ে করতে পারলাম না, তাহলে আমি টাকা দিয়ে কি খুশি কিনতে পারবো। এই বলে সে সেখান থেকে উঠে চলে যায়। শেষমেশ কোনো উপায় না পেয়ে রাজুর মা আবারও সিদ্ধান্ত নেয় সাথীর বাবার সাথে কথা বলার জন্য। তখন সাথী মৌলিকে ফোন করে বলে, প্লিজ মৌলি, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। তখন মৌলি বলে, তোমার গ্রামে আমাকে কেউ চেনে না, আমি যদি যাই তাহলে আমি ফেসে যেতে পারি, তার থেকে তুমি বিশাখাপট্টনম চলে আসো, আমি ওখান থেকেই তোমাকে রিসিভ করব। কিন্তু সাথী চিন্তা করছিল সে কিভাবে যাবে, পরিবারকে কি বলবে। এরপর একদিন সাথীর বাবা মা পাশের গ্রামে বিয়ে বাড়িতে যাচ্ছিল। তখন সাথীকে আর তার বোনকে রেখে দিতে চায়, কিন্তু তার ছোট বোন খুব আবদার করে কান্না করতে থাকে যে সেও বিয়ে বাড়িতে যাবে। তখন সাথী তাদেরকে বলে, তাহলে তোমরা ওকে নিয়ে যাও, আমি দীপাকে ডেকে নেব। তো দীপা এসে প্রথমে না করে, কিন্তু পরবর্তীতে সেই সাথীকে বাসে উঠিয়ে দেয়। বাসে উঠে সাথী টিকিট কাটে, কিন্তু কন্ট্রাক্টর বলে, এখন তো আমার কাছে খুচরা নেই, নামার সময় তোমাকে খুচরা টাকা দিয়ে দেবো। এরপর আমাদেরকে বর্তমানের সিন দেখানো হয়। তো বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট হাইলাইট করব। তো যাই হোক, সাথী এখনো ওয়াশরুমে বসে মৌলিকে ফোন করেই যাচ্ছে। ওইদিকে ওই বখাটে ছেলে দুটো তাকে খুঁজেই চলছে, কিন্তু মৌলি ফোন রিসিভ করে না। তখন ছেলে দুটো টয়লেটের সামনে থাকা এক মহিলাকে এসে বলে, টয়লেটে কোনো মেয়ে ঢুকছে কিনা। তখন ওই মহিলা বলে, হ্যাঁ একটা মেয়ে তো গিয়েছিল, কিন্তু এখনো তো বের হয়নি। তখন ওই মহিলা দরজায় নক করে টয়লেট থেকে দ্রুত বের হতে বলে। অনেক চেষ্টার পর ফাইনালি সাথীর ফোন রিসিভ হয়। তখন সাথী বলে, আমি অনেকক্ষণ ধরে স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি, তুমি কোথায়। মৌলি বলে, আমি 2 মিনিটের মধ্যেই আসছি। সাথী একটু সাহস পায় এবং টয়লেট থেকে বের হয়। তখন ওই ছেলে দুটো তাকে আবারও পিছু করতে থাকে। তখনই সাথীর গায়ে পেছন থেকে একটা লোক হাত দেয়। এই লোকটাকে সবাই আরকে নামে চেনে। আরকে দেখে বখাটে ছেলেগুলো পালিয়ে যায়। তখন সাথী আরকে মৌলি ভেবে বলে, এতক্ষণ কোথায় ছিলে, আমার খুব পিপাসা পেয়েছে। আরকে সাথীকে নিয়ে একটা দোকানের দিকে যায়। এখন মৌলির মোবাইল আরকের কাছে কিভাবে এলো এটা দেখার জন্য আমাদেরকে আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হবে। এখানে একজন লোক একটা দোকানে এসে পানি কিনছিল। তখন এই লোক বলে, ঠান্ডা পানি নেই কেন, এটা জানতে চায় এবং দোকানদারকে মারধর করতে থাকে। তখন সেখানে আরকে চলে আসে এবং ওই ছেলেটাকে মারতে থাকে, আর এখান থেকে ছেলেটি চলে যায়। দোকানদার লোকটি আরকে বলে, তুমি এসেছো খুব ভালো হয়েছে, তা না হলে ছেলেটি আমাকে মেরেই ফেলতো। তখন আরকে বলে, দোকান খুলে বসেছেন কিন্তু ঠান্ডা পানি রাখেননি কেন, লোকে তো আপনাকে মারবেই। এই বলে সে মন্দিরের পেছনে চলে যায় বন্ধুদের সাথে জুয়া খেলার জন্য। তখনই সেখানে পুলিশ এসে রেড করে, আর ওরা
এখান থেকে পালিয়ে যায়। আসলে আর কে কোনো কাজই করে না, সে তার চাচার কাছে টাকা চায় কিন্তু পায় না। পরে বন্ধুর কাছে টাকা চাইতে গেলে সেখানে তার মা তাকে অনেক বকতে থাকে। এরপর আর কে তার বন্ধুকে নিয়ে কোথাও যাচ্ছিল, তখন বন্ধু আর কে বলে গতকাল রাতে যে টাকাগুলো জিতেছিলে সে টাকাগুলো কোথায়। আর কে বলে সে টাকাগুলো আবার হেরে গেছি। তখন তার বন্ধু বলে তুই একটা চাকরি করলেই পারিস। আর কে বলে আমি তো চাকরি করতে চাই, কিন্তু চাকরি করলে আমাকে 20,000 টাকা বেতন দেবে, কিন্তু আমি একটা মেয়ের চেন ছিনতাই করলে 2 লাখ টাকা ইনকাম করতে পারবো প্রতিদিন, তুই চল আমার সাথে। এটা শুনে তার বন্ধু ঘাবড়ে যায়। এরপর আর কে একটা বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ায়। তখন রাস্তার ওপাশে একজন মহিলা স্বর্ণের চেইন পরা অবস্থায় দেখতে পায়। ওই মহিলাটি বাসে উঠে পড়ে। তখন আর কে তার বাইক নিয়ে বাসের সামনে এসে দাঁড়ায়। বাসের ভেতরে থাকা এক মহিলা তখন তার সামনে থাকা একটা মেয়েকে বলে এটা প্রতিদিনকার সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তুমি ওই ছেলেটার সাথে কেন কথা বলছো না। মেয়েটি তখন বাস থেকে নেমে আর্কের সাথে দেখা করতে আসে। এখানে আমরা বুঝতে পারি এই মেয়েটি হলো আর্কের গার্লফ্রেন্ড নাবিয়া। আসলে আর্কে ছিনতাই করার জন্য আসেনি, সে এসেছে মূলত গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। তখন নাবিয়া বলে কি হয়েছে। আর্কে বলে আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, পেট্রোল কিনতে হবে, টাকা দাও। নাবিয়া বলে কলেজের দিনগুলোতে তুমি এরকমের ছিলে না, কিন্তু এখন কেন এরকমের হয়ে গিয়েছো। আর্কে বলে কলেজের সময় তুমি না চাইলেই টাকা দিতে, আর এখন চাইলেও তোমার কাছ থেকে টাকা বের হয় না। এই বলে আর্কে নাবিয়ার হাতের আংটিটি খুলে নেয়। নাবিয়া বলে তুমি কি কখনোই শোধরাবে না। আমরা বুঝতে পারি তাদের মধ্যে কোনো একটা সমস্যা ছিল, কিন্তু তাদের ভালোবাসাও ছিল প্রখর। আর্কে ওই আংটি বন্ধক রেখে সেখান থেকে কিছু টাকা নিয়ে আবার জুয়া খেলতে শুরু করে। রাতে নাবিয়া আর্কেকে ফোন করে বকতে থাকে, বলে যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার পরিবার আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে। আরকে বলে নাবিয়া তুমি চিন্তা করো না, আমি কালকে একটা ইন্টারভিউতে যাব, আর চাকরিটাও হয়ে যাবে। আরকে ইন্টারভিউ দিতে গিয়ে অফিসারের সামনে অনেক অ্যাটিটিউড দেখিয়ে বসে। তবুও ইন্টারভিউর স্যার তার সার্টিফিকেট দেখে বলে তোমার সার্টিফিকেট তো অনেক ভালো, কিন্তু এতদিন চাকরি কেন করনি। আরকে বলে স্যার আমার ভালো বেতন দরকার। স্যার বলে আমরা তোমাকে ভালো বেতন দেব, কিন্তু তার আগে তোমাকে আমাদের এখানে 4 লাখ টাকা ডিপোজিট করতে হবে। এটা শুনে সে বাইরে বের হয়, তার বন্ধুকে ফোন করে সব বলতে থাকে। তার বন্ধু বলে তুই শাহেদের সঙ্গে দেখা কর, সে তোকে 4 লাখ টাকা ম্যানেজ করে দিতে পারবে। এরপরই আরকে বাস স্ট্যান্ডে চলে আসে। তখন মৌলির সাথে অন্য কারো ধাক্কা লাগে, মৌলির হাত থেকে ফোনটা দূরে পড়ে যায়। তখন এই ফোনটা আর একটা ছেলে চুরি করছিল। আরকে ছেলেটাকে ধরে ফেলে এবং ফোনটা নিয়ে নেয়, আর এভাবেই আরকে আর সাথীর সঙ্গে দেখা হয়। অন্যদিকে মৌলি তার ফোনটা খুঁজছিল। আর শুধুমাত্র এইটুকুই না, মৌলি জানতোই না সাথী দেখতে কেমন, তাই পুরো স্টেশনে এসে সাথীকে খোঁজার চেষ্টা করতে থাকে। আর ফাইনালি সে ওই বাস কন্ডাক্টরের সাথে দেখা করে বলতে থাকে গ্রাম থেকে একটা মেয়ে তার বাসে এসেছে কিনা। তখন কন্ডাক্টর সাথীকে দেখিয়ে বলে হ্যাঁ ওই মেয়েটা। তখন মৌলি দূর থেকে সাথীকে ডাকতে থাকে, আর সাথীও মৌলির কণ্ঠ শুনে চিনে ফেলে। মৌলি সাথীর কাছে আসে। আরকে তখন তাকে বলে আমি এই ফোনটা কুড়িয়ে পেয়েছিলাম, আর এটা দেওয়ার জন্য আমি মালিককে খুঁজছি, আপনি কি সেই লোক? এই নেন তাহলে ফোন। এটা বলে আরকে তাকে ফোন দিয়ে চলে যায়। এদিকে সাথে দূরে গিয়ে বসে ভাবতে থাকে আসলে হচ্ছেটা কি। তখন মৌলি তার কাছে এসে ভরসা দিতে থাকে। তখন সাথী বলে আমি এই স্টেশন থেকে একটু দূরে যেতে চাই। এই কথা শুনে মৌলি তার সাথে ভালোবেসে কথা বলতে থাকে এবং একটা পার্কে এসে বসে। ধীরে ধীরে সাথের ভয়টাও কেটে যায়, কিন্তু এই পার্কে আর কেউ বসেছিল। তখন মৌলি আরকে গিয়ে বলে তুমি আমাদেরকে কেন ফলো করছো, তোমার কি চাই? আরকে বলে এই পার্ক শুধু তোমাদের একার না, বুঝছো, আমি যেখানে খুশি যেতে পারি, যেখানে খুশি গিয়ে বসতে পারি। আর তখনই তাদের দুজনের মধ্যে মারামারি লেগে যায়। সাথে যায় তাদেরকে থামানোর জন্য, কিন্তু মৌলি তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই এখানে অনেক মানুষ জড়ো হয়ে যায় এবং পুলিশ চলে আসে। পুলিশ আসাতে এখানে সব মানুষ আরকে দেখিয়ে বলছিল প্রথমে এই ছেলেটাই মারামারি শুরু করেছে। আরকে পুলিশকে বলে আমি একটা ইন্টারভিউ দিয়ে এসেছিলাম আর এখানে বসে টাইম পাস করছিলাম। তখন পুলিশ তাকে ওয়ার্নিং দিয়ে চলে যায়। এদিকে আরকে তার বন্ধুকে ফোন করে সব কথা বলে দেয়, বলে আমি ওই ছেলেটাকে ছাড়বো না, ও আমার গায়ে হাত তুলেছে। আর তারা 2 বন্ধু মিলে একটা বারে চলে যায়। তখন মৌলি সাথীর জন্য একটা ড্রেস কিনে নেয়। তারপর তারা দুজনে একটা হোটেলে যায় এবং রোমান্স করতে থাকে। তখন সাথী বলে তুমি তোমার শার্ট খুলে দাও, আমি ওয়াশ করে দেব। মৌলি তখন শার্ট খুলে একটা গেঞ্জি পরে বাইরে চলে যায় কিছু খাবার আনার জন্য। তখন সাথীকে দীপা ফোন করে আর বলে ছেলেটা দেখতে কেমন। সাথী বলে বেশ ভালোই, হ্যান্ডসাম রয়েছে। দীপা বলে বাহ, এখন তোমরা কোথায় আসো? সাথী বলে আমরা একটা হোটেলে আসি। দীপা বলে হোটেলে কেন? জবাবে বলে আরে ভয় নেই, মৌলি অনেক ভালো ছেলে, আমার জন্য খাবার আনতে গেছে। এমন সময় দরজায় কেউ কড়া নাড়ে। সাথে দরজা খুলতেই দেখতে পায় একজন মহিলা। মহিলা বলে আমি মৌলির বোন। এদিকে মৌলি খাবার কিনে অটোতে করে আসছিল। এমন সময় আরকে তাকে দেখে ফেলে এবং তার বন্ধুকে নিয়ে পিছু করতে থাকে। মৌলি এসে ওই মহিলাকে দেখে এবং সাথীকে বলে তুমি ভয় পেও না, এ আমার বোন। এই বলে ওই মহিলাকে নিয়ে মৌলি বাইরে বেরিয়ে যায় এবং বলে তুমি এখানে কেন এসেছো? সময় হলে আমি মেয়ে নিয়ে আসবো তোমার কাছে। আর এখানেই খোলা হয় এই মুভির আসল রহস্য। এই মহিলাটি হলো এই হোটেলের ওনার, আর মৌলি একটা বাজে নিয়তে সাথীকে এখানে নিয়ে এসেছে, যেটা আপনি আমি কখনো চিন্তাও করতে পারিনি। আরকে ওই অটোটাকে থামিয়ে জিজ্ঞাসা করে এবং মৌলির ঠিকানা জেনে নেয়। অন্যদিকে সাথী দরজার পাশে দাঁড়িয়ে মৌলি আর ওই মহিলার কথা শুনতে থাকে। মৌলি আসার পর সাথী মৌলিকে বলে আমি এখান থেকে চলে যাব। মৌলি বলে আরে এই মাত্রই তো তুমি এলে, একটু বসো। দেখতে দেখতে মৌলির বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। সাথীর সাথে ধস্তাধস্তি করতে শুরু করে। সাথী এখান থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে
করে কিন্তু মৌলি তাকে বাধা দিচ্ছিল, কিন্তু কায়দা করে সাথে বাথরুমের মধ্যে নিজেকে বন্দী করে ফেলে। মৌলি দরজা ভাঙার অনেক চেষ্টা করে কিন্তু সে ব্যর্থ হয়। তখন আরকে ও তার বন্ধুরা এখানে চলে আসে। আরকে মৌলিকে অনেক মারতে থাকে, তাকে জিজ্ঞাসা করে ওই মেয়েটা কোথায়। এদিকে সাথী বাথরুমের মধ্যে বসে অনেক কান্না করতে থাকে আর চিন্তা করে আমি কোথায় এসে পড়লাম। এদিকে আরকে মৌলিকে মেরেই ফেলবে এমন সময় মৌলি বলে দেয় সাথী ওই বাথরুমের মধ্যে লুকিয়ে রয়েছে। আরকে দরজা খুলতে বলে কিন্তু সাথী অনেক ভয় পাচ্ছিল। উপায় না পেয়ে আরকে দরজা ভেঙে ফেলে আর সাথীকে আশ্বাস দেয় ভয় পেও না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। কিন্তু সাথী অনেক ঘাবড়েছিল। আরকে তাকে ভরসা দেয় যে সাহসিকতার সাথে কাজ করো আর এখান থেকে বেরিয়ে আসো। আরকে সাথীকে নিয়ে চলে যাচ্ছিল, তখন সাথীকে সে বলে আমি যখন ওই লোকটার মোবাইল পেয়েছিলাম তখন তার ফোনে একটা মহিলা কল করেছিল আর এখানে ওই মহিলাটি বলছিল মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব এক্সপোর্ট করে দাও। তাই আমি মোবাইলটা বন্ধ করে দিয়েছিলাম আর তোমাকে সবকিছু খুলে বলতে চাচ্ছিলাম, ঠিক তখনই মৌলি এসে পড়েছিল, তাই ফোনটা আমি দিয়ে দিয়েছিলাম। তবে আমার মনে হচ্ছিল কিছু একটা ঝামেলা রয়েছে, তাই আমি তোমাদেরকে ফলো করছিলাম। কিন্তু পার্কে মৌলি আমার উপর হাত তুলে মোটেও ভালো কাজ করেনি, তাই তাকে আমি মারতে এখানে এসেছিলাম আর এভাবেই আমি তোমাকে বাঁচিয়েছি। মৌলি শুরু থেকেই সবার নজরে ভালো ছিল, যাতে করে তার অশ্লীল ব্যবসার কথা কেউ না জানে। প্রথমে যে মেয়েটিকে আগে নম্বর রিসার্চ করতে দিয়েছিল আসলে এটা তার হেল্প ছিল না, মূলত ওই মেয়ের মোবাইল নাম্বার সে শুনছিল যাতে পরবর্তীতে সে তাকে স্বীকার করতে পারে। ট্যাক্সিতে ওই মেয়েদেরকে সে তার মোবাইল নাম্বার দিচ্ছিল যাতে ইমার্জেন্সিতে মেয়েরা তাকে নক করতে পারে আর সেও ওই মেয়েগুলোকে তার জালে আটকাতে পারে এবং বিক্রি করে দিতে পারে। আরকে নাবিয়াকে সাথীর ব্যাপারে সবকিছু খুলে বলছিল আর নাবিয়াই আরকে সাথীকে ফলো করতে বলছিল। আরকে কোনো চাকরি করতো না, কিন্তু তারপরও নাবিয়া তাকে অনেক ভালোবাসে কারণ আরকে খুবই ভালো একজন মানুষ। তখন নাবিয়া সাথীকে বলে তুমি যেখানে খুশি আরকের সাথে যেতে পারো, তার সাথে যাওয়া পুরোপুরি সেফ। তখন আরকে সাথীকে জিজ্ঞাসা করে তোমাকে কোথায় নিয়ে যাব। সাথী বলে আমি কখনো সমুদ্র দেখিনি, আপনি কি আমাকে সমুদ্র দেখাবেন। তখন আরকে তাকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে যায়। এরপর আরকে তাকে বাসে উঠিয়ে দেয় আর সাথে নিজের গ্রামে এসে পৌঁছায়। নাবিয়া পুলিশকে মৌলির ব্যাপারে সব বলে দিয়েছিল আর পুলিশ মৌলি ও তার দুই বোনকে গ্রেফতার করেছিল। আর এই ঘটনার পর এটাও জানা যায় যে ওই দুই মহিলা মৌলির কিছুই লাগে না। অন্যদিকে সাথী রাজুর দোকানে যায় কাপড় কেনার জন্য। তখন রাজু তাকে জিজ্ঞাসা করে সাথী তোমার ইচ্ছের উপর আটকে রয়েছে আমাদের রিলেশনটা। তখন সাথী বলে আমি চিন্তা করে আপনাকে জানাবো, আমরা দুজন তো একই গ্রামে থাকি, এত জলদি কিসের। এটা বলে সাথী হাসি দিয়ে এখান থেকে চলে যায় আর আমরা তার হাসি দেখে বুঝতে পারি সাথী এই বিয়ের জন্য রাজি ছিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই মুভিতে আমাদেরকে এটা বোঝানো হয়েছে যে সমাজে যারা ভালো সেজে থাকে তারা আসলে ভালো নাও হতে পারে। সেই সাথে জীবনের সব সিদ্ধান্ত নিজেকে বুঝে শুনে তারপরে নিতে হয়। মনে রাখবেন, একটি ভুল সারা জীবনের কান্না। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আর আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমি পরবর্তী ভিডিওতে হাইলাইট করব। ধন্যবাদ।